ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ছাত্রছাত্রীরা, আজকে যেটা শুরু করছি সেটা হলো ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 3টা করাচ্ছি। এটা তোমাদের মধ্যশিক্ষা পরিষদ থেকেই দেওয়া হয়েছে অনলাইনে। তো সুতরাং সেখান থেকে যে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমাদের 4টে প্রশ্ন দেওয়া রয়েছে। তো প্রথমটা শুরু করছি, সেখানে একটা উপপাদ্য দেওয়া রয়েছে। এটা তোমাদের বইয়ের পেজ নম্বর 164-এ রয়েছে, উপপাদ্য নম্বর 38, ঠিক আছে, 38। তো এর বিকল্প পদ্ধতিটা আমি দেখাবো, কারণ এটা সবথেকে সহজ পদ্ধতি। যদিও তোমরা প্রথম পদ্ধতিটাতেও করতে পারো, কিন্তু আমি দেখো তোমাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি, বিকল্প পদ্ধতি, যেটা অনেক সহজ, তোমরা এটা খুব সহজে করতে পারবে। তো আমাদের কি বলা রয়েছে, প্রমাণ করতে হবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অর্থাৎ এটা একটা বৃত্ত রয়েছে, এর কেন্দ্রটা আমি এই জায়গায় চিহ্নিত করছি, এই কেন্দ্র, এবং এই কেন্দ্র বরাবর কি রয়েছে যে এ বি সি ডি, এই হলো একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত কোণ, অর্থাৎ এই এ কোণ সি কোণ, এই দুটো কোণ যদি আমি যোগ করি তাহলে কত হবে, পরস্পর সম্পূরক হবে। সম্পূরক মানে কত হয়, 180 ডিগ্রি। তো এবং এইখানে যে ডি কোণ, এই বি কোণ মানে বিপরীত কোণ হবে, তাহলে বিপরীত কোণটা হবে 180 ডিগ্রি। তাহলে আমি শুরু করছি এটা, যে প্রথম দেখো প্রদত্ত বলে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের লিখে নিতে হবে। আমি চিত্রটা এইভাবে এঁকে নিয়েছি। তাহলে প্রদত্ত আমাদের কি বলা রয়েছে, যেটা দেওয়া রয়েছে সেটা আমাদের দেওয়া রয়েছে হলো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের মধ্যে অবস্থিত একটি চতুর্ভুজ, এটা আমাদের দেওয়া রয়েছে। এরপরে আমাদের প্রমাণ করতে হবে, যেটা সেটা আমরা লিখবো, যে প্রমাণ আমাদের কি করতে হবে এখানে। প্রমাণ্য বিষয় লিখলাম আমি। তাহলে প্রমাণ আমাদের কি করতে হবে, বিপরীত কোণগুলো সমান। তাহলে বিপরীত কোণ মানে কি কি, এটা ধরো এ কোণটা যদি আমি লিখতে যাই তাহলে আমি কি লিখবো, প্রথমে যদি আমার এ কোণটা বোঝাতে হয় তাহলে বি এ ডি করবো। তাহলে বি এ ডি এই কোণটা সাথে যুক্ত করব কোন কোণটা, সি কোণটা, তাহলে বি সি ডি, এটা সমান সমান সম্পূরক বা 180 ডিগ্রি সমান সমান, ধরে নাও 180 ডিগ্রি মানে কত, 2 সমকোণ। তাহলে এটা প্রমাণ করতে হবে। আরেকটা কোণ যেটা প্রমাণ করতে হবে, বি এ ডি, অর্থাৎ আমরা যে কোণগুলো নিয়েছি সেটা হলো এটা নিয়েছি, তাহলে এই কোণটা নেবো। তাহলে কি নেবো, এ বি সি। আরেকটা এর উল্টো দিকে, অর্থাৎ বি কোণটা নিলাম, বি কোণ, এই কোণটা নেবো, তাহলে এ ডি সি। তাহলে এটাও হয়ে যাবে 2 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি একটু উপরের দিকে তুলে নিচ্ছি। এবার দেখো, তাহলে আমাদের অঙ্কন একটা করে নিতে হবে, যেটা আমাদের প্রমাণ করার জন্য প্রয়োজন পড়বে। অঙ্কনটা আমরা কি করব, আমরা এই কর্ণগুলোকে যুক্ত করে দেবো। অর্থাৎ এই কর্ণ বলতে গেলে ধরো এইখান থেকে এই বিন্দুটা আমি যুক্ত করে দিচ্ছি, একটু ব্যাকা হচ্ছে, আমি হাতে করছি বলে তোমরা বুঝে নাও। দেখো কর্ণটা আমি যুক্ত করে দিলাম। এবার এই কর্ণগুলো যুক্ত করার ফলে তাহলে আমি কি লিখব, এসি ও বিডি কর্ণ অঙ্কন করিলাম। এটা নিশ্চয়ই বুঝতে তোমার এত রকম তো কোনো অসুবিধা নেই। এবার বিপরীত কোণগুলো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এবার প্রমাণটা করি। দেখো, প্রমাণটা শুরু করার সময় আমি কয়েকটা স্টেপ তোমাদের মনে রাখতে বলবো, মুখস্থ কেউ করার চেষ্টা করো না। আমি যেটুখানি বোঝাচ্ছি সেটুখানি তোমরা দেখো, তাহলে তোমাদের সহজেই হয়ে যাবে এটা। দেখো, আমরা প্রথমে কি করব, এই কোণের সাথে আমরা কোণটাকে মেলাবো। অর্থাৎ প্রথমে এইখানের যে আমি ডটটা যেখানে পেনটা রেখেছি, এই পাশের কোণটা নেবো আমি, ঠিক আছে। এ পাশের এডিবি কোণটা নেবো, এই এডিবি কোণের সাথে আমি মাপ কোণটা নেবো, এ পাশের কোণটার মাপ নেবো, যেটা হলো এসিবি। এসিবি বলতে এই কোণটার মাপ নেবো। তাহলে এইখানের এই যে কোণটা, এই কোণের সাথে এই কোণটার মাপ নেবো আমি। এই কোণটা যেহেতু দেখো একটাই বৃত্তের কোণ রয়েছে, বৃত্তের অন্তর কোণ, একটা বৃত্তের মধ্যে অবস্থিত কোণ, তাহলে কি হবে, এই দুটো কোণ অবশ্যই সমান হয় সব সময়। তাহলে আমি কি লিখবো, কোণ এডিবি সমান সমান হবে কোণ এসিবি। তাহলে এসিবি আর এডিবি নিলাম। এবার এই দুটো সমান সমান আমরা কেন লিখলাম সেটা লিখব, যে একটি বৃত্তের অন্তর্বর্তী হবে, এটা অন্তর্বর্তী।
তাহলে এবার এইটা যেরকম এই কোণটা নিলাম, আরেকটা কোণ নেবো আমি এই পাশের কোণটার সাথে নেবো এই পাশের কোণটা। এই পাশের কোণটা বলতে দেখো প্রথমে আমরা নেবো এই বিএসি বলতে এই কোণটা নেবো, তার সাথে এই কোণেরই এই বাকি ভাগটুকু নেবো, এই পাশের ভাগটুকু। তাহলে আমি কি লিখবো, এটা বিএসি তাহলে সমান সমান বিএসি নিলাম। এবার এই কোণটা যদি আমি নিই তাহলে আমি কি নেব, বিডিসি। তাহলে বিডিসি, তাহলে এটাও নিলাম, এটারও কারণটা তোমাদের এই একই কারণ হবে, এটা লিখবে তোমরা। তাহলে এবার দেখো চিত্রটা তোমরা নিশ্চয়ই দেখছো এখানে। তাহলে আমরা এটা পর্যন্ত এতটা পর্যন্ত করা হয়ে গেছে। এর পরের লাইনে আমরা কি করব, দেখাবো কোণ এডিসি বলতে এই যে পুরো কোণটা রয়েছে, মানে এখানে যে কোণটা আমরা পুরোটা নিয়েছি সেই কোণটা সমান সমান কি সেটা দেখি। তাহলে এডিসি মানে এডিসি, তাহলে এই এডিসি পুরোটা এটা সমান সমান আমি বলতে পারি যে এই কোণটা এবং এই কোণটা, যেটা দুটো ভাগে ভাগে আমরা লিখেছি যে এডিবি এবং এই বিডিসি দুটোই আমরা দেখো নিয়েছি। এই যে এডিবি এই কোণটা আর এখানে দেখো বিডিসি, বিডিসি এই দুপাশে দুটো ভাগ করে নিয়েছিলাম। তাহলে এবারে আমরা ওটা একসাথে লিখে দিচ্ছি। এডিসি সমান সমান তাহলে কি লিখবো, এডিবি যেটা নিয়েছিলাম সেটার সাথে যোগ করে দিচ্ছি বিডিসি, কারণ এই দুটো কোণ যোগ করেই তো আমার এই কোণটা তৈরি হচ্ছে, সুতরাং আমি এটা লিখতেই পারি। তাহলে এটা সমান সমান লিখলাম। এবারে আমরা দেখো এখানে লিখবো কি করব, আমরা খালি রিপ্লেস করে দেবো। কার সাথে কোনটা রিপ্লেস করছি সেটা ভালো করে ফলো করো। দেখো এডিবি এর সাথে কি সমান সমান লিখেছিলাম আগেই, এসিবি। তাহলে এডিবি এর সমান সমান লিখে দেবো এসিবি। বিডিসি, বিডিসি অর্থাৎ বিডিসি সেটার সাথে এই কোণটাকে সমান করেছিলাম আমি। তাহলে এই দেখো যে বিএসি, তাহলে এখানে করে দেবো আমি এটা বিএসি কোণ। খালি রিপ্লেস করলাম, কারণ আগে আমরা এটা সূত্র অনুযায়ী করেছিলাম। এবার এটা চিত্র অনুযায়ী যখন এটা সমান হলো, তার মানে এইটা যখন এর সমান, তার মানে এর জায়গায় আমি এটা বসিয়ে দিতে পারি এটা। আবার এইটার সমান সমান যেহেতু এইটা, তার মানে এর জায়গায় এটাও বসিয়ে দিতে পারি আমি। তাহলে বসিয়ে দেওয়ার ফলে আমার যেটা দাঁড়ালো, এবার আমরা কি করব, চিত্রটা তোমাদের একটু ছোট হয়ে যাচ্ছে, তো দেখো এখানটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের চিত্র এটাই। তো সুতরাং এর পরের লাইনে আমরা কি করব, এখানে যেরকম রয়েছে সেরকম রাখবো। সুতরাং এই এডিসি যেটা লিখেছিলাম তার সাথে আমরা একটি কোণ যুক্ত করব। কেন করছি সেটা আমি দেখাচ্ছি তোমাদের। এসিবি যোগ বিএসি। এবার এর সাথে আমরা কোনটা যোগ করব, আমরা এবিসি কোণটাকে যোগ করে দিচ্ছি, মানে পুরো এই কোণটাকে যোগ করছি। কেন যোগ করছি দেখো তোমরা, এখানে কোণ এবিসি এপাশেও যোগ করছি, আবার কোণ এবিসিটাকে এপাশেও আমি যুক্ত করে দিলাম। তাহলে কোণ এবিসি আর কোণ এটা দুটোই যখন আমরা এপাশে তোমাদের যুক্ত করে দিলাম, দেখো কোণ দেখো দুটোই যখন তোমার এবিসিটা আমি এখানে যুক্ত করলাম এবং এই পাশেও আমি এবিসিটা যুক্ত করে দিয়েছি, তার ফলে অ্যাকচুয়ালি আমাদের যেটা দাঁড়ালো, এই পাশে এডিসি এবং এই এবিসি এই দুটো সমান সমান, পুরো এটা এটা দুই সমকোণ হয়ে গেছে। কারণ এই যে এসিবি আর বিএসি সেটা কোনটা, এ সি বি, এই পাশের এই কোণটা একটা রয়েছে, আর একটা রয়েছে বিএসি, বিএসি। তাহলে এইটা তো একটা ত্রিভুজ, এই যে এই পাশের যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, ধরো এ বি সি কোণটা টানার ফলে এই পাশের যে ত্রিভুজটা হলো সেই ত্রিভুজটার মান কত, কোন তিনটে কোণের মান, এই কোণ মান একটা, এই কোণ একটা, আর এই পুরো কোণটা একটা। তাহলে এই পাশের এই তিনটে কোণের মান অ্যাকচুয়ালি টোটালটা কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই না। এ পাশে দেখো এসিবি মানে এই পাশের এই কোণটা, বিএসি মানে কোনটা, এই কোণটা, আর এবিসি মানে কোনটা, এই পাশের এই কোণটা। তাহলে এটা কোণটা হয়ে যাচ্ছে পুরো 180 ডিগ্রি। তাহলে আমরা এটা সমান সমান পুরোটাই লিখতে পারি কি, দুই সমকোণ। তাহলে এই কোণ এডিসি আর এবিসি দুটোই হয়ে গেল দুই সমকোণ, যেটা আমাদের প্রমাণ করার বিষয় ছিল এডিসি আর এবিসি। দেখো এডিসি আর এবিসি, তাহলে বিপরীত কোণগুলো অ্যাকচুয়ালি দুই সমকোণ প্রমাণ হয়ে গেল। তাহলে পরের লাইনে লিখবো যে একই রকমভাবে আমরা প্রমাণ করতে পারি যে কোণ বিএডি এবং বিসিডি সমান সমান দুই সমকোণ। অর্থাৎ এই উল্টো দিকের কোণগুলো যে আমরা প্রমাণ করতে পারি সেটাই লিখলাম। এই পাশের এই কোণটা
আর এপাশের এই কোণটা, এটাও 2 সমকোণ হবে, সেটাই আমরা একইভাবে প্রমাণ করতে পারি। তাহলে দেখো এটা খুব সহজে তোমাদের ছোটোর মধ্যে এটা করতে পারো, এটা খুব সহজে তোমাদের সুবিধা হবে করার জন্য। আসি পরের যে 2 এর অঙ্কটা রয়েছে সেই 2 এর অঙ্কটাতে। তো 2 এর দাগেরটা দেখো, 2 এর দাগে তোমাদের বলা রয়েছে, এই ছবিটা দেওয়া রয়েছে এবং ছবিটা দিয়ে আমাদের বলা রয়েছে যেটা, সেটা হলো দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বিন্দুগামী যথাক্রমে, সেটা হলো এই যে বিন্দুগুলোর মধ্যে রয়েছে, সেখান থেকে বিন্দুগুলোর মধ্যে থেকে যে রেখাটা যাচ্ছে সেটা একটি বৃত্তকে কী করেছে, এ ও বিন্দুতে ছেদ করেছে এবং অপরটি কী করেছে, ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কী হয়েছে, এই ডিএবি এই পাশের এই যে কোণটা সেটা কত, 75 ডিগ্রি। আর আমাদের মান যেটা বার করতে বলেছে সেটা কত, ডিইএফ, অর্থাৎ ডিইএফ মানে এই যে কোণটা রয়েছে এই কোণের মানটা আমাদের নির্ণয়, অর্থাৎ এটা আমাদের বার করতে হবে। তো দেখো তোমাদের সহজেই এটা করতে পারবে। তোমাদের 34 নম্বর উপপাদ্যটা একটু ফলো করতে হবে। হ্যাঁ, 34 নম্বর উপপাদ্যটাতে তোমাদের বলা রয়েছে, তোমরা যদি ফলো করো, যে একটি বৃত্তের বিপরীত কোণগুলো কি হয়, সবসময় 2 সমকোণ হয়। 34 নয় 38 নম্বর উপপাদ্য যেটা একটু আগে করলাম সেটাতেই বলা রয়েছে, 34-এ বলা রয়েছে কোণের মানগুলোর ব্যাপারে, অন্তস্থ ও বহিস্থ কোণের ব্যাপারে। তো এখানে দেখো সহজেই আমরা করতে পারবো। আমরা কি করবো, এখানে একটা অঙ্কন করব। অঙ্কনটা কি করব, এইখানে ডি আর সি বিন্দুটা যেটা রয়েছে সেটা যুক্ত করে দেবো। খালি আমরা কি করলাম, এই ডি আর সি বিন্দুটাকে খালি যুক্ত করে দিলাম, এই ডি আর সি বিন্দুটা যুক্ত করে দিলাম। এবার যুক্ত করার ফলে কি হলো দেখো, এই কোণ আমাদের তো দেওয়া রয়েছে ডি এ বি, এই কোণটার মান দেওয়া রয়েছে কত, 75 ডিগ্রি বলা রয়েছে। তাহলে এইখানে দেখো যেটা আমার কাছে একটা বর্গক্ষেত্র রয়েছে এ বি সি ডি, এই এ বি সি ডি বর্গক্ষেত্রে তাহলে এপাশের কোণ আর এপাশের কোণ একটু আগে যেটা দিয়ে করেছিলাম, তাহলে এই দুটোর মান কত, 180 ডিগ্রি। তাহলে আমি যদি বলি যে ডি সি বি, অর্থাৎ ডি সি বি এই পাশে এই কোণটা, এই কোণটার মান তাহলে কত হয়ে যাবে, 180 বিয়োগ 75 ডিগ্রি সমান সমান কত হবে, 105 ডিগ্রি হয়ে যাবে। যদি এ পাশেরটা 105 ডিগ্রি হয় তাহলে এই পাশের কোণের মানটা কত হবে, এই পাশের কোণ আমরা একটা রেখা জানি পুরোটা কত, 360 ডিগ্রি, তার অর্ধেকটা মানে কত, এই পাশের এই শুধু এই অংশটা 180 ডিগ্রি। তাহলে আমরা যদি লিখি ডিসিএফ, অর্থাৎ এই ডিসিএফ এ পাশেরটা মান বার করতে চাই, তাহলে এ পাশেরটা তো আমি পেয়ে গেছি অলরেডি 105, তাহলে এখানটা বসিয়ে দিচ্ছি 105 ডিগ্রি। তাহলে এ পাশেরটা কত পড়ে রইলো আমার কাছে, এটা আবার আমি 180 থেকে বাদ দেবো, তাহলে বাদ দিলে আবার এটা হয়ে যাবে কত, 75 ডিগ্রি। তাহলে এ পাশেরটা আমি কত পেলাম, 75 ডিগ্রি। আবার একই সূত্র লাগাবো এ পাশের বর্গক্ষেত্রটার ক্ষেত্রে, কোনটা, এই বর্গক্ষেত্রটা হলো ডিসি এফ ই, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো ডিসিএফই, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে এটা তো 75 ডিগ্রি, তাহলে এর উল্টো দিক এই পাশেরটা আর এই পাশেরটা দুটো মিলিয়ে কত, এই কোণটা, কারণ এটাও তো একটা বর্গক্ষেত্রের বিপরীত কোণ, তাহলে 180 ডিগ্রি, যেটা একটু আগে আমরা প্রমাণ করেছিলাম 2 সমকোণ, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, 2 সমকোণ মানেই হয় 180 ডিগ্রি। সুতরাং এখান থেকে তাহলে এই কোণটা বার করতে হলে কি করব আমরা, এটা আমাদের প্রমাণ্য বিষয় যে ডি ই এফ, তাহলে এটা কত হয়ে যাবে, 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ যাবে কোনটা, এই কোণটা বাদ যাবে যেটা 75 ডিগ্রি বাদ দিয়েছি বার করেছিলাম, তাহলে সেটার মানে কত, 105 ডিগ্রি। তাহলে আমাদের এই পাশের যে কোণটা নির্ণয় করতে বলা হয়েছিল সেটার মান অ্যাকচুয়ালি কত, 105 ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছো যে এটার উত্তরটা তাহলে হয়ে যাবে 105 ডিগ্রি। আসছি 3-এর দাগের অঙ্কটাতে। 3-এর দাগের অঙ্কটিতে বলা রয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বাড়ানো হয়েছে। তাহলে বাড়ানোর ফলে কি হয়েছে, বক্রতলের যে ক্ষেত্রফল তার শতকরা কত বৃদ্ধি পাবে সেটা জিজ্ঞেস করে। সুতরাং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, 4πr², যে কোনো বৃত্তের মানে কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের যদি অঙ্কগুলো তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখতে পারো, সেখানে গোলকের আরও কিছু অঙ্ক করানো হয়েছে, সব অঙ্কগুলোই করিয়ে দেওয়া হবে, তোমরা ওখানে গিয়েও বাদবাকি ভিডিওগুলো চেক করতে পারো। দেখো আমি ধরে নিচ্ছি, ধরি গোলকের ব্যাসার্ধটা আর একক, যেহেতু একক বলা নেই আমি আর একক ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আর একক, এবার যখন গোলকের ব্যাসার্ধ আর একক ছিল এটা আমরা ধরে নিলাম, তাহলে আমি দুটো ভাগে করব। তাহলে পূর্বে কত ছিল, ব্যাসার্ধ হলো আর একক, আমি 2 ভাগে করছি যাতে তোমাদের পাশাপাশি দেখতে সুবিধা হয়। তাহলে পূর্বে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফলটা হবে 4πr²,
পাই আর স্কোয়ার, এত বর্গ একক। এবার আমাদের এখন কি হলো, 50% বৃদ্ধি হয়েছে, 50% বৃদ্ধি পেয়ে হয় ব্যাসার্ধ 50% বৃদ্ধি পাবে, অর্থাৎ 50% কার উপরে বৃদ্ধি পাবে, এই আর যেটা আমরা ধরে রেখেছি সেই আরটার উপরে বৃদ্ধি পাবে। এই যে আর আমরা ধরে রেখেছিলাম আগের, তার আরের উপরে 50%, অর্থাৎ আর গুণ 50%। তাহলে আর গুণ 50% যদি আমরা করি তাহলে কত হবে, আর গুণ 50/100, 50 দিয়ে কাটলে 50 একে 50, 50 দুগুণে 100, অর্থাৎ r/2 একক। তাহলে মোট কত হয়ে যাবে, কারণ বাড়লো তো r/2, তাহলে আগে ছিল আর, তার সাথে r/2 কী হবে, যোগ করতে হবে আমাদের। তাহলে যোগ যদি করি লসাগু হবে 2, এখানে কিছু নেই মানে 1, তাহলে এখানে 2r যোগ 2 দিয়ে 2কে ভাগ করলে 1, তাহলে r, তাহলে কত হবে 3r/2 একক। তাহলে এত একক হয়ে গেল, এটা বুঝতে তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখন দুখানা আমাদের বিষয়, এখানে আরেকটা জিনিস আমাদের যেটা বার করে নিতে হবে, দেখো তাহলে বৃদ্ধির পর সমগ্র তলের ক্ষেত্রফল, সূত্র আমাদের কি আছে 4πr², কিন্তু এই আরটা তো এখন চেঞ্জ হয়ে কত হয়ে গেছে, 3r/2 হয়ে গেছে। তাহলে 4 ইন্টু পাই মানে 22/7 গুণ r² মানে কত 3r/2 গুণ 3r/2, দুবার লিখবো, দুবার এই 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত হয়ে যাবে 2, আর এই 2 কেটে গেল। তাহলে আমাদের কাছে যেটা পড়ে থাকবে সেটা অ্যাকচুয়ালি কি পড়ে থাকছে, সুতরাং এটা কাটাকাটির পর আমাদের কাছে 22-এর সাথে আলটিমেটলি কিছু কাটাকাটি যাচ্ছে না, তাহলে পাইটাকে আমরা পাই রেখে দিচ্ছি, এটা 22-এর সাথে আর করার দরকার নেই, এই কারণে যেহেতু ওটা কাটাকাটিতে কোনো কিছুতে লাগছে না। তাহলে আমাদের পড়ে কি থাকছে, পাইটা পড়ে রয়েছে, আর 3 3কে 9, আর আর গুণ করলে r², এটা যদি সাজিয়ে নিই তাহলে 9πr² আমার কাছে পড়ে থেকে যাচ্ছে। আমি পাইটাকে আর ভাঙলাম না, কারণ আমাদের দরকার পড়ছে না, এই 4-এর সাথেই এইটা কেটে গেল অ্যাকচুয়ালি। তাহলে এটা যেহেতু পড়ে থাকছে, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে, এটাই রেখে দিচ্ছি আমরা। তোমরাও এখানে করার দরকার নেই, পাইটা শুধু রেখে দিও, কোনো প্রবলেম নেই। তাহলে এইবারে আমরা দেখব যে অ্যাকচুয়ালি বৃদ্ধি কত হলো। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল, দেখো আগে আমরা কি করলাম, আর ধরেছিলাম, সেই অনুযায়ী বার করেছিলাম কি 4πr², এই 4πr² কি পুরোটার ক্ষেত্রফলটা, আর এখন যখন আগের ক্ষেত্রফলটা, আর এখন যখন আমি বৃদ্ধি করলাম 50% করার পরে নতুন ক্ষেত্রফল কোনটা বেরোলো, এইটা। তাহলে বৃদ্ধি পেলো অ্যাকচুয়ালি কত, 9πr²টা হলো নতুনটা, আগে কত ছিল 4πr², তাহলে বিয়োগ যদি করি তাহলে কত হবে 5πr², তাহলে পাইয়ের হিসাবটা আমাকে করতে হলো না, তাহলে এত বর্গ একক। তাহলে এটা বৃদ্ধি পেলো। এবার যদি শতকরা বার করি তাহলে কত হবে, শতকরা বৃদ্ধি পেয়েছে, শতকরার নিয়ম কি, যেটা বৃদ্ধি আমাকে বার করতে হবে, এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কোথায় থাকবে, ওপরে থাকবে। এবার কার ওপরে বৃদ্ধি পেলো, আগে যেটা ছিল তার ওপরেই বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটা নিচে থাকবে 4πr²। এবার শতকরা বার করার নিয়ম কি, গুণ 100, তাহলে এর সাথে 100 গুণ করবো, তাহলে দেখো এই πr²টা একসাথে কেটে গেল, 4 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে কত হবে 25, তাহলে 5 গুণ 25, অর্থাৎ এর উত্তরটা হয়ে যাবে কত 125। সুতরাং 125% বৃদ্ধি পেয়েছে কত 125%, তাহলে আমাদের উত্তরটা কত হলো 125%। এটাই হয়ে গেল আমাদের উত্তরটা। আসি পরের যে অঙ্কটা রয়েছে সেটাতে। সুতরাং দেখো 4-এর দাগের যে অঙ্কটি রয়েছে সেটা আমরা করে নিই। 4-এর দাগের এই অঙ্কটিতে কী রয়েছে, একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার বলা রয়েছে, অর্থাৎ আমাদের কি রয়েছে, ব্যাসটা বলা রয়েছে এবং বলা রয়েছে অর্ধ গোলাকৃতি, এটা পুরো গোলাকৃতি নয়, একটা অর্ধ গোলাকৃতি রয়েছে। তাহলে এর এইখান থেকে এতটার যে মানটা সেটা আমাদের বার করতে হবে। আমাদের পুরোটা দেওয়া রয়েছে কত 42 দেওয়া রয়েছে, পুরোটা হলো 42 ডেসিমিটার দেওয়া রয়েছে, আমি ডেমি লিখলাম ডেসিমিটার। তাহলে যদি এটার অর্ধেক করে দিই, অর্থাৎ ব্যাস আমাদের হলো 42 ডেসিমিটার, এটা হলো আমাদের ব্যাস টোটাল। তাহলে ব্যাসার্ধটা কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে 42/2 সমান সমান, তাহলে কাটাকাটি করলে 21 হয়ে যাচ্ছে, 21 ডেসিমিটার।
মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের 21 ডেসিমিটার কি ব্যাসার্ধ, যেটা অ্যাকচুয়ালি আর এর মান। তাহলে এবার আমাদের বলেছি কি যে গম্বুজটির উপরিতলটা রং করতে হবে। উপরিভাগ মানে কোনটা? এই ভাগটা, যেটা হলো বক্রতলের যে ভাগটা, সেই ভাগটাকে আমাদের রং করতে বলা হয়েছে। তাহলে বক্রতলের সূত্র কি? শুধু বক্রতলটা যেহেতু বার করতে হচ্ছে, তাহলে বক্রতলের সূত্র আমাদের হবে 2πr²। কারণ আমাদের যখন পুরো গোলকটা থাকে সেটা আমরা কি করলাম 4πr²। তাহলে যখন তার অর্ধেক হচ্ছে, তার মানে কি 2πr² হয়ে গেল। 4πr²টা 2πr² হয়ে গেল। তাহলে এবার আমরা যদি ক্ষেত্রফলটা বার করি যে বক্রতলের ক্ষেত্রফলটা কত, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কত আমাদের হবে 2πr²। 2 গুণ 22 এর 7, পাইয়ের মান বসালাম, r² মানে কত 21। তাহলে 21 গুণ 21 করে দিচ্ছি, 7 দিয়ে এটা কাটলে কত হবে 7 3 21। অর্থাৎ আমরা যদি এবার গুণটা করি, দেখো গুণ করলে কি হচ্ছে 3 দুগুণে 6 গুণ 22 গুণ 21 এটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি গুণটা কমপ্লিট করি তাহলে দাঁড়াবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 6 দুগুণে 12 1 13, 132 গুণ 21 এটা আমাদের গুণ করতে হবে। সুতরাং আমরা যদি গুণটা কমপ্লিট করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি দেখে নিই, 132কে 21 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 132 গুণ 2 দিয়ে গুণে 4, 3 দুগুণে 6, 2 অর্থাৎ 2772। অর্থাৎ এটা আমাদের দাঁড়াচ্ছে 2772 দাঁড়াচ্ছে আমাদের এত। তাহলে হচ্ছে ডেসিমিটার, কিন্তু এটাকে আমাদের মিটারে নিয়ে যেতে, কারণ অঙ্কতে তোমরা দেখো নিচে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ লাস্টে বলা আছে প্রতি বর্গ মিটারে 35 টাকা করে খরচ হবে। তাহলে এটাকে যদি বর্গ মিটারে নিয়ে যাই, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি রয়েছে ক্ষেত্রফলটা কি বর্গ মিটারে রয়েছে। তাহলে এত বর্গ মিটারটাকে যদি আমাদের ভেঙে দেখি, তার মানে এখানে কত রয়েছে আমাদের দুখানা রয়েছে। অ্যাকচুয়ালি এই বর্গ ডেসিমিটারটার মধ্যে কি থাকে, দুখানা অঙ্ক রয়েছে, যে 2772 ডেসিমিটার, এবং তার সাথে আরও একটা একক কি রয়েছে ডেসিমিটার, দুখানা রয়েছে অ্যাকচুয়ালি ডেসিমিটারটা। তাহলে এটাকে যদি আমাদের মিটারে নিয়ে যেতে হয় তাহলে কি করতে হবে, যেহেতু শুধু যদি একটা থাকতো বর্গটা না থাকতো তাহলে কিন্তু ভাগ আমাদের 10 দিয়ে করলেই হয়ে যেত, কিন্তু যদি দুখানা আমাদের থাকে বর্গ কথাটা থাকে সেই জন্য তাহলে কী করতে হবে 100 দিয়ে করতে হবে, মানে দুখানা 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কী হবে 27.72 বর্গ মিটার। নিশ্চয়ই মিটারের হিসাবটা তোমরা জানো। এবারে দেখো প্রতি বর্গ মিটারে খরচ হয় কত 35 টাকা। তাহলে মোট খরচ কত হবে, এক বর্গ ডেসিমিটারে খরচ হয় কত 35 টাকা। তাহলে 27.72 গুণ 35, যদি এই গুণটা আমরা করি তাহলে আমাদের যেটা বেরোবে, সুতরাং গুণটাকে আমাদের কমপ্লিট করতে হবে। দেখো এই গুণটাকে আমরা রাফে কমপ্লিট করছি, 27.72 রয়েছে, 27 নয় 72। তাহলে এই 72টাকে 35 দিয়ে করতে হবে, অর্থাৎ 5 এটাকে 35 দিয়ে যদি আমরা হিসাব করি তাহলে দেখি কত হচ্ছে। 5 দুগুণে 10 এর 0, হাতে রইল 1, 5 সাথে 35 একে 36 এর 6, 36 এর 6 হাতে রইল 3, আর 5 সাথে 35, 35 আর 3 38 এর হাতে রইল 3, 5 10 আর 3 13 এত হলো। আর 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 সাথে 21 এর 1 হাতে রইল 2, 3 সাথে 21 22 23 এর 3 হাতে রইল 2, 3 দুগুণে 6 আর 2 হয়ে গেল 8, 0 6 6 12 2 হাতে রইল 1, 8 9 10 এর 0 হাতে রইল 1, 3 3 6 1 7 9। তাহলে এটা হয়ে যাচ্ছে 970.2, কারণ দুঘর পড়ে ছিল, তাহলে দুঘর এখানে দশমিকটা বসবে আমাদের। তাহলে এত টাকা, বা আমরা এটা লিখতে পারি 970 টাকা 20 পয়সা। তাহলে দেখো এটার উত্তরও হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো। যদি তোমাদের অঙ্কগুলো করতে গিয়ে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের আবার তার আনসারটি করে দেবো। আর অবশ্যই যদি অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে এবং বুঝতে পেরে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী অঙ্কের আপডেটগুলো সঠিক সময় পাওয়ার জন্য।